সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বাড়ার খবর অর্থনীতির জন্য শঙ্কার। তবে এটি অর্থ পাচারের প্রকৃত চিত্র নয় বলেই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে একটি প্রযুক্তি নির্ভর আর্থিক লেনদেন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই বড় অঙ্কের টাকা পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সরকারকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মাহবুব, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের যেই আমানতের কথা বলা হচ্ছে বা টাকা রাখা, অর্থ রাখা, এটি নতুন কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, গেল এক বছরে 33% এই হার বেড়েছে, যা খুবই উদ্বেগজনক এবং অস্বাভাবিক মনে করা হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আন্তর্জাতিক ব্যাংকটিতে এত বিশাল পরিমাণ যে আমানত বৃদ্ধি পেল এক বছরে, নেপথ্যে কি কি কারণ থাকতে পারে? রঞ্জন, প্রথমত আপনি দেখবেন 2024 সালের তথ্য কিন্তু এটি। এর আগে আপনি প্রতিবেদনটিতেও হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের বছরগুলোতে এই আমানতের পরিমাণটি কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা ট্রেন্ড আমরা দেখেছি। সেটি হয়তো এত বড় অঙ্কে না, কিন্তু সেই বছরের তথ্য হিসেবে যদি দেখেন, এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে টাকার সাথে যে বিনিময় হার, সেটিও একটি বিষয়। সব মিলিয়ে যদি আপনি সার্বিকভাবে দেখেন, নির্বাচনের বছরগুলোতে এই সংখ্যাটি কিন্তু বেড়েছে। এর মধ্যে ব্যতিক্রম ছিল 2021 সাল। আপনি জানেন যে করোনা পরবর্তী সময়ে সেটি একটি তথ্য। কিন্তু যে প্রশ্নটি আসলে সামনে এসে দাঁড়িয়েছে, এই যে টাকার পরিমাণটি বলা হচ্ছে, এটি কি আসলে পুরোটাই পাচারের টাকা, পুরোটাই কি কালো টাকা বা অবৈধ টাকা? সেটি কিন্তু আসলে না। কারণ সাধারণত টাকা পাচারের ক্ষেত্রে বা বেনামে টাকার যারা আসলে অবৈধ অর্থ বা সম্পদ যারা অর্জন করেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগ যেটি হয় যে সেই অর্থটি কিন্তু তারা বেনামে রাখেন, এবং সেটি শুধু দেশের মধ্যেই না, দেশের বাইরেও কিন্তু এরকম উদাহরণ আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় দেখেছি যে অনেক সময় দ্বৈত নাগরিকত্ব তারা গ্রহণ করেন, এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করার ফলে যেটি হয়, বা কোনো কোনো দেশে হয়তো বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করে তারা, বা বাংলাদেশি নাগরিকত্বের তথ্য গোপন করেও কিন্তু সেই লেনদেনগুলো করেন। তো সামগ্রিকভাবে আসলে যদি প্রকৃত অর্থে আমরা অবৈধ লেনদেনের তথ্য জানতে চাই, সেক্ষেত্রে আরও গভীর তথ্যের প্রয়োজন আছে। বিশ্লেষকরাও যেমনটা বলছেন, সেটি বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সরকারের যে এজেন্সিগুলো আছে তাদের দায়িত্ব। তারা যদি এটি সুইস গভর্নমেন্টের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে আসলে তথ্য আদান প্রদান করেন, তাহলে হয়তো প্রকৃত চিত্রটি বোঝা যাবে। মাহবুব, আপনার কাছে একটু যদি সংক্ষেপে যেটি জানতে চাই ছোট্ট করে, যে যারা আমানতকারী তাদের ব্যাপারে, বাংলাদেশি যারা আছেন তাদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আসলে বাংলাদেশ সরকার কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে কিনা তাদের ব্যাপারে তথ্য জানার ক্ষেত্রে? সেটি যদি বলেন যে আগে নেওয়ার সুযোগ ছিল না, কিন্তু এখন সেটি নেওয়ার সুযোগ আছে। আপনি জানেন যে বিশ্বব্যাপী অ্যান্টি মানি লন্ডারিং যে প্ল্যাটফর্মটি আছে, সেখানে আসলে উভয় দেশেই অর্থ পাচারের যে তথ্য আদান প্রদানের সেই ক্ষেত্রটি কিন্তু তৈরি হয়েছে। বাংলাদেশও সেই প্রক্রিয়ার মধ্যে ছিল, যদিও এটা সবশেষ আপডেটটা কি আসলে সেটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। কিন্তু স্বাভাবিকভাবে আসলে দুটো সরকার যখন আন্তরিকভাবে চায়, তখন এই তথ্য কিন্তু আদান প্রদানের সুযোগ সেটি অবশ্যই আছে। এখানে নির্ভর করবে আসলে বাংলাদেশ সরকার তথা যে এজেন্সি এই তথ্যগুলো চাচ্ছে তাদের দক্ষতা এবং কূটনৈতিক তৎপরতা, সেটার উপর নির্ভর করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মাহবুব, একদম শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, যেটি বিশ্লেষকরাও আপনার প্রতিবেদন আমি দেখেছি, যে প্রযুক্তি নির্ভর লেনদেনের যে ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড যে সিস্টেম, সেটি তারা আসলে চালু করতে বলছেন বা আরও বেশি সরকারকে তৎপর হতে বলছেন। শুধু কি এটি করলেই আসলে অর্থ পাচার ঠেকানো সম্ভব, নাকি আরও কোনো বিষয় আসলে এর সাথে জড়িত? আপনার প্রশ্নের উত্তরটি আমি এভাবে দিতে চাই যে মেশিনের ব্যবহার অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে, কিন্তু আরেকটি শব্দ আছে ইংরেজিতে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। ওই মেশিনের পেছনে আপনি কাকে বসাচ্ছেন সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন বাংলাদেশের যে সমস্ত ব্যাংক থেকে অর্থ লোপাট হয়েছে, নামে বেনামে খেলাপি ঋণ হয়েছে, সিআইবি রিপোর্ট যেটি বলা হয় যে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার ঋণ গ্রহীতার, সেই তথ্য কিন্তু আমরা দেখেছি যে ৯/৬ হয়েছে। তার মানে হচ্ছে তথ্য প্রযুক্তি তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আসলে
এই যন্ত্রগুলো বা এই পুরো ইকোসিস্টেমে আপনি যে জনবল ব্যবহার করছেন তাদেরও নৈতিকতা বা তাদের সেই দক্ষতা, জবাবদিহিতা এবং বলা চলে যে আসলে যখনই কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটবে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে চর্চা, সেই পরিবেশটাও কিন্তু খুবই জরুরি। সেটি আমরা দেখেছি দেশের অভ্যন্তরে যে সমস্ত আর্থিক লেনদেন ঘটেছে সেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার ছিল, সেখানে অটোমেটিক যে সেই রিপোর্টের সিস্টেমও ছিল। আপনি দেখবেন সাধারণ মানুষের একটা খুবই অভিযোগ থাকে যে আমরা ব্যাংকে গিয়ে যখন 50,000 টাকার বেশি লেনদেন করতে চাই আমাদের কাছে নানান রকম তথ্য চাওয়া হয়, কিন্তু আবার একই সাথে দেখা যায় ওই শাখা থেকেই হয়তো 500,000 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়ে গেছে, ব্যাংকাররা জানেনই না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার থাকতে হবে, সেটি আপনার কাজগুলোকে হয়তো সহজ করে দিবে, কিন্তু সেই তথ্য প্রযুক্তির যন্ত্রগুলোকে কে ব্যবহার করছে, সেই ব্যক্তি বা ব্যাংকাররা কারা, তাদের নৈতিকতাও জরুরি। অর্থাৎ জবাবদিহিতা এবং রাজনৈতিক সদিচ্ছাও নিশ্চয়ই একটি এর পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। জি, মাহবুব, আপনাকে ধন্যবাদ।